আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ভেক্টর জিওমেট্রি বইটির চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর আমরা আগে একদিন ক্লাস করেছি, আজকে দ্বিতীয় দিন। তো আমরা এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক বিষয়গুলো চ্যাপ্টার শুরু যেদিন করছিলাম সেদিনই করা হয়েছে। তো ওই বেসিক বিষয়গুলো যাদের জানা আছে ভালোভাবে তাদের জন্য এগুলো আর কি সহজ হবে। তো তারপরও আমরা যেগুলা করব এখন সেগুলা প্রথম থেকেই করানোর চেষ্টা করব। তো এখন দেখেন, আমরা আজকে করব থিওরাম 2। তো এই থিওরাম 2টা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই থিওরাম 2টা হচ্ছে সালে আসছিল, প্লাস হচ্ছে এই থিওরাম 2 অনুযায়ী আমাদের হচ্ছে কিছু অঙ্ক আছে যেগুলো আমরা খুব সহজে করতে পারবো আর কি। তো এখানে কি বলছে দেখেন, যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে প্রমাণ করো যে নতুন অক্ষদ্বয়ের সাপেক্ষে। এখন এখানে একটা বিষয়, আমরা গতকাল ক্লাসে কি দেখছিলাম বলেন তো? মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া। আর গত ক্লাসে দেখছিলাম আমরা মূল বিন্দুরই অবস্থান পরিবর্তন করছিলাম, অর্থাৎ মূল বিন্দুটা আমাদের এরকম ছিল, এটাকে পরিবর্তন করে আমরা এখানে নিয়ে গেছিলাম। তো এখানে নিয়ে যাওয়ার ফলে এই মূল বিন্দু যখন এখানে ছিল তখন বিন্দুগুলা কি ছিল? 0 0। আর এখানে যখন গেছিল তখন কি হয়েছিল? আলফা এবং বিটা, থিওরাম 1-এ। তো ওইটা থিওরাম 1 এবং থিওরাম 2-এ কি বলতেছে, যে মূল বিন্দুর অবস্থান অবরিবর্তিত রাখিয়া, অর্থাৎ মূল বিন্দুর যেটা অবস্থান ওইটা ওখানেই থাকবে। এবার অক্ষদ্বয়কে, এই যে দুইটা অক্ষ আছে, এটা একটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, এই অক্ষদ্বয়কে এবার হচ্ছে থিটা কোণে আবর্তন করব। অর্থাৎ কি করব? যে কোনো অ্যাঙ্গেলে এটা হচ্ছে আবর্তন করব। ঠিক আছে, আবর্তন করলে আমাদের কাছে প্রমাণ করতে বলছে, একটা হচ্ছে যে কোনো বিন্দু এক্স এবং ওয়াই, আমরা হচ্ছে একটা বিন্দু ধরছিলাম এরকম পি, পি এর স্থানাঙ্ক ধরছিলাম কি এক্স এবং ওয়াই। এই এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক আমরা কি পাইছিলাম? রূপান্তর যখন হয়েছিল এই জায়গাতে তখন কি হয়েছিল? x1 এবং y1। ঠিক আছে, এখন এই x1 এবং y1 যেটা হয়েছিল, এখন সেটাই বলছে যে x1 y1 ইকুয়াল, আমরা আজকে দেখাবো একটা এখানে দুইটা প্রমাণ করতে বলছে আর কি। এ একটা দিছে এবং বি একটা দিছে। তো এর জন্য প্রমাণ করতে বলছে যে কি x1 y1 ইকুয়াল x cos থিটা y sin থিটা। আর এটা হচ্ছে কিসের জন্য তাহলে বলেন তো? এটা হচ্ছে x1 এর জন্য আমরা হচ্ছে এইটা মান পাবো, এবং y1 এর জন্য আমাদেরকে দেখাইতে হবে যে মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। ঠিক আছে, এটা একটা প্রমাণ। আর একটা প্রমাণ আমাদেরকে করতে বলছে বি নাম্বারে, দেখেন এখানে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল 0 সমীকরণের রূপান্তর সমীকরণ। এটা একটা যদি সমীকরণ হয়, এর রূপান্তর সমীকরণ আমাদেরকে বের করতে হবে। যে এই যে এক্স, অর্থাৎ এখানে কিন্তু আমরা এক্স এর মান পাবো, এই যে এক্স এর মান যে পাবো ওই এক্স এর মানটাই শুধু এখানে বসাই দিলেই হবে আর কি। এক্স এর মান যেটা পাবো সেটাই তো, এটা হচ্ছে এ নাম্বারটা আমরা যখন সমাধান করব তখনই আমরা হচ্ছে এই এক্স এর মান পাবো। এই এক্স এর মান পাইলে তখন আমরা এটা এখানে বসাবো আর কি, মানে এক্স এর মানটা এইরকম হবে এবং ওয়াই এর মান যেটা পাবো সেটা এরকম হবে। অর্থাৎ বি নাম্বারটা যেটা আছে এটা প্রমাণ নিয়ে আমাদের ঝামেলা হবে না, আমাদের হচ্ছে এই নাম্বারটা মোটামুটি হচ্ছে প্রমাণের জন্য করতে হবে আর কি আমাদের এখন কাজ। তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে প্রমাণের দিকে যাব। তো থিওরাম গুলা সবসময় হচ্ছে চিত্র মাথায় রাখবেন, চিত্র থেকে আমরা যদি করি তাহলে হচ্ছে খুব সহজে আমরা হচ্ছে করতে পারবো। ঠিক আছে, তো এখন দেখেন, এখানে হচ্ছে আমাদের কি মূল বিন্দু, তাই না? মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত থাকবে আর এই রেখাগুলার পরিবর্তন হবে। তো আমরা হচ্ছে দুইটা অক্ষ নিয়েছি, একটা হচ্ছে কি ও এক্স অক্ষ আর একটা হচ্ছে কি ও ওয়াই অক্ষ। এবং এই ও এক্স এবং ও ওয়াই যে অক্ষ, এটার থেকে আমরা হচ্ছে যে কোনো একটা বিন্দু নিছি পি, যার স্থানাঙ্ক হচ্ছে কি এক্স এবং ওয়াই। তো এই স্থানাঙ্ক গুলা দ্বারা কি বোঝায়, যে এই যে ও বিন্দুটা আছে এখানকার যে এক্স, এটা হচ্ছে কি এক্স অক্ষের দূরত্ব। ঠিক আছে, এবং এখানকার ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের দূরত্ব। এখন এখানে পি নিছি, তার মানে এখান থেকে যখন আমাদের, যদি এখানে দেখেন এই বিন্দুটা, অর্থাৎ এখান থেকে ও থেকে এই পর্যন্ত একটা যদি বিন্দু আমরা কল্পনা করি, ধরলাম যে এ, ঠিক আছে, তার মানে এই ও থেকে এ পর্যন্ত এর দূরত্ব কি হবে? এক্স। কারণ কি এই স্থানাঙ্ক দ্বারা এটা
প্রথম দিনে আরো একটা আলোচনা করছিলাম যে একটু ওয়েট, ওকে। তাহলে আমরা কি বলছিলাম যে যে আমরা হচ্ছে গ্রাফ আঁকাই এবং আমরা যদি হচ্ছে 2,5 এই বিন্দুর স্থানাঙ্ক এখানে বের করতে চাই তখন কি বুঝি যে এই 2টা হচ্ছে এক্স অক্ষের দিকে দূরত্ব, অর্থাৎ গ্রাফে তো আমাদের এরকম করে আঁকানো থাকে, তাই 1 2, তার মানে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে এখান থেকে কি 2 এবং এখানে 5 মানে কি ওয়াই অক্ষের দিকে দূরত্ব। এখন এই দিক থেকে আমরা গণি 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা যায় কোথায়, এটা, অর্থাৎ এই বিন্দুটাই হচ্ছে কি 2.5, তাই না? তো তদ্রূপ আমাদের এখানেও এই পি অফ এক্স কমা ওয়াই দ্বারা বোঝাচ্ছে কি এই এক্সটা ও থেকে এক্স এর দিকের দূরত্ব এবং ও থেকে ওয়াই এর দিকের দূরত্ব হচ্ছে কি ওয়াই। এখন আমরা সেগুলাই লিখবো কথাগুলা। এখানে দেখেন যে মনে করি আদি অক্ষদ্বয় এক্স ওয়াই, তো প্রথম অক্ষটা কি এক্স ওয়াই এবং ও ওয়াই এর সাপেক্ষে কোনো একটা বিন্দু পি, যেটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম কি এক্স কমা ওয়াই। আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। তো এখন দেখেন, এখন আমাদেরকে প্রশ্নে কি বলছিল, প্রশ্নে আমাদেরকে বলছিল যে মূল বিন্দুটা কিন্তু ঠিকই থাকবে, অক্ষটার পরিবর্তন হবে। তো অক্ষর যখন আবর্তন হবে আমাদের থিটা কোণে আবর্তন হবে, কি কোণে, থিটা কোণে। তো এটা প্রশ্নে 45 ডিগ্রি কোণে অথবা হচ্ছে 30 ডিগ্রি কোণে অথবা 90 ডিগ্রি কোণে আবর্তন, যে কোনো ভাবেই হোক। তো আবর্তন হওয়ার অর্থ কি, আমাদের আগের কিন্তু এখানে দেখেন আমাদের আগের হচ্ছে রেখাগুলা কি ছিল, এইটা ছিল এবং এইটা ছিল। তো যখন আমরা অক্ষের আবর্তন করব থিটা কোণে, তখন এই অক্ষটা কোথায় গেল, এখানে গেল, ঠিক আছে, এই অক্ষটা কোথায় গেল, এখানে গেল, এবং এই অক্ষটা আবর্তন হয় কি আসলো, এখানে আসলো। তার মানে নতুন অক্ষ পাইলাম আমরা দুইটা, সেটা হচ্ছে একটা ও এক্স ড্যাশ আর একটা পাইলাম ও ওয়াই ড্যাশ। এবং কি কোণে আবর্তন হইলো, থিটা কোণে আবর্তন হইলো, ঠিক আছে, থিটা কোণে আবর্তন হইলো। এখন দেখেন থিটা কোণে আবর্তন হইলো, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এই ও এক্স, এটা কি হয়েছে ও এক্স ড্যাশে গেছে এবং ও ওয়াইটা কোথায় আসছে, ও ওয়াই ড্যাশে আসছে। এবং যখন হচ্ছে কি এই অক্ষগুলা আবর্তন হয়ে এখানে আসছে, এই অক্ষটা আবর্তন হয়ে এখানে আসছে, তখন আমরা হচ্ছে কি নতুন আর একটা বিন্দু পাবো। এই যে যে পি যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক আগে কি ছিল, এক্স আর ওয়াই ছিল। এখন আমাদের নতুন করে এই এখান থেকে এই দুইটা দিয়ে যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের নতুন দুইটা বিন্দু হইলো কি, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে কি y1, ঠিক আছে। ওই একই বিন্দুর সাপেক্ষে এগুলোর সাপেক্ষে এটা হচ্ছে কি x1 এবং y1 দুইটা আমরা স্থানাঙ্ক পাইলাম। এখন এখানে দেখেন যেটা বিষয়, এতক্ষণ যেগুলা বললাম এগুলো এখন হচ্ছে বর্ণনা লিখতে হবে। তাহলে কি বিন্দু এ পর্যন্ত আমরা লিখছিলাম, এবং নতুন অক্ষ দেয়, নতুন অক্ষ কি কি পাইলাম, একটা হচ্ছে ও এক্স ড্যাশ আর একটা হলো কি ও ওয়াই ড্যাশ। এর সাপেক্ষে ওই একই বিন্দুর স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই, যেখানে অক্ষ সমূহ থিটা কোণে আবর্তিত হয়, কি কোণে, থিটা কোণে আবর্তিত হয়। তার মানে আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি যে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে কি থিটা কোণ যদি হয়, তাহলে এই যে ওয়াই ও ওয়াই ড্যাশ এটাও কি থিটা কোণ, কারণ একই কোণে কি হয়েছে, আবর্তন হয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, এখন দেখেন একটু ওয়েট করেন। তাহলে এই পর্যন্ত আমাদের বর্ণনা হয়ে গেল, ঠিক আছে, এই পর্যন্ত বর্ণনাটা আমাদের হয়ে গেল। এখন দেখেন আমরা যে এই যে এখানে একটা বিন্দু নিলাম, কি নিলাম, বিন্দু নিলাম পি বিন্দু। এই পি বিন্দু থেকে আমরা হচ্ছে ও এক্স যে অক্ষ, এটার উপর হচ্ছে আমরা একটা লম্ব টানবো, যে লম্বটা টানবো এই ও এক্স এর উপর যে লম্বটা টানলাম, এই বিন্দুটাকে দিলাম নাম দিলাম আমরা হচ্ছে কি ও এ। ওকে, তাহলে এখন দেখেন ও এ লম্ব একটা টানলাম। তো এখন এখান থেকে আমরা আবার কি করতে পারি, এই যে পি যে বিন্দু, এই বিন্দু থেকে ও এক্স ড্যাশের উপর যদি আমরা আরেকটা লম্ব টানি এবং সেটারও আমরা হচ্ছে একটা নতুন নাম দিব, সেটার নাম দিব কি পি বি।
ওকে, এখানে দেখেন তাহলে নতুন যে অক্ষটা পাচ্ছি আমরা পি অক্ষ থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানলাম যেটার নাম দিলাম ও এ, এবং পি থেকে এই ও এক্স এর উপর আরেকটা লম্ব টানলাম সেটার নাম দিলাম কি পি বি। ওকে, তাহলে আমাদের কি মনে আছে আমাদের হচ্ছে ওই যে ও থেকে এ পর্যন্ত এর দূরত্বটা কি বলছিলাম বলেন তো এক্স, কারণ কি এই যে এক্সটা এটা হচ্ছে কি আদি অক্ষ না, আদি অক্ষের সাপেক্ষে এইটা হচ্ছে স্থানাঙ্ক। এখন আবার আমরা কি করব এই যে ও এক্স এর উপর বি থেকে আবার আরেকটা লম্ব টানবো যে বিন্দুটার নাম দিলাম আমি কি সি, ঠিক আছে, তাহলে বিসি হইলো। এখন আবার কি করব এই ও থেকে এক্স ড্যাশের উপর এই অক্ষের উপর আমি আবার কি করব এই যে পি এ যে এটা থেকে আমি বিডি একটা লম্ব টানবো। তো এগুলাই আমরা আবার বর্ণনায় লিখবো যে পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এ এবং ও ড্যাশ এর উপর ও এক্স ড্যাশের উপর কি পিবি লম্ব অঙ্কন করি যেটা আমরা বললাম। এবং আবার বি বিন্দু ভাইয়া জি ভাইয়া চিত্র অঙ্কনটা আবার একটু দেখাবেন? আপনি কি ক্লাস কেবল জয়েন হইলেন নাকি? না, আচ্ছা, মানে কোথায় থেকে দেখাবো আগের থেকে? না, হচ্ছে আপনি সি থেকে যে বি একটা লম্ব টানছেন তারপর থেকে দেখান। হ্যাঁ এখানে তো এপি দেখাচ্ছি। লম্ব হচ্ছে, জি এরপরে যে কোণগুলো হয়েছে পি বিন্দুতে একটা কোণ হয়েছে কিউ, আর হ্যাঁ, ডিবি তে এগুলা তো একটা এখন কোণ বলবো হয়েছে এগুলা তো এখানে। এখন বলবো এরপরে, এটা ও শুধু দেখাচ্ছি আচ্ছা। আর কি, এগুলার বর্ণনা পরে আছে। এখন এখানে দেখেন যে পিবি লম্ব অঙ্কন করলাম আর একটা কি করলাম বি বিন্দু হইতে ও এক্স এর উপর কি করলাম বিসি, ঠিক আছে, এবং পি এর উপর বিডি লম্ব অঙ্কন করলাম, পি এর উপর কি করলাম বিডি লম্ব অঙ্কন করলাম। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন দেখেন তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এই যে ও থেকে বি। হ্যাঁ, জি লম্বটা আরেকবার বুঝিয়ে দিন তো। আচ্ছা, লম্ব বলতে আমরা হচ্ছে এই যে এখানে দেখেন বর্ণনায় যে পি বিন্দু হইতে ও এক্স এর উপর এই যে ও এক্স এর উপর পি বিন্দু হইতে একটা লম্ব টানবো যেটার নাম দিলাম হচ্ছে এ, ঠিক আছে, যে পি এ, এবং ও এক্স ড্যাশ এই ও এক্স ড্যাশের উপর আমরা হচ্ছে আর একটা লম্ব টানবো পি বিন্দু হইতে যেটার নাম দিলাম হচ্ছে পি বি। ওকে, এবার এই যে বি বিন্দুটা যে আমরা হলো এবার পাইলাম এই বি বিন্দু হইতে আবার ও এক্স এর উপর এই ও এক্স যে অংশটা দেখা অক্ষ এটার উপর আবার আমরা হচ্ছে বিসি লম্ব আঁকবো, এই যে বিসি লম্ব বিসি আঁকলাম, এবং এই যে পি এ যে যেটা লম্বটা টানছিলাম এর উপর আমি আবার কি করব এই যে বি থেকে ডি পর্যন্ত আরেকটা লম্ব টানবো, ঠিক আছে, এটা এই পর্যন্তই। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি যে ও বি ইকুয়াল হচ্ছে x1, কারণ কি বলেন তো এই যে ও থেকে বি এটাই তো হচ্ছে x1 এর দূরত্ব, তাই না? এটা কি এই যে নতুন অক্ষের সাপেক্ষে, এই নতুন অক্ষের সাপেক্ষে কি এই বিন্দুটা নিছিলাম না, এই বিন্দুটা এই যে এই বিন্দুটা এখান থেকে কি তাহলে এই এক্সটা কি এক্স ড্যাশের অক্ষের দিকে, বুঝতে পারতেছেন কিনা, না বুঝতে পারলে বলিয়েন। আবার এখান থেকে দেখেন পিবি, এই যে পিবি এটা হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে দূরত্ব না, তার মানে নতুন অক্ষ যেটা পাইলাম সেটা হচ্ছে কি পিবি ইকুয়াল হচ্ছে কি y1। তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে কি ওবি ইকুয়াল x1 এবং পিবি ইকুয়াল কি y1। এখন আবার এই যে ও বি ডি এটা ইকুয়াল কি হবে থিটা কোণ হবে, কারণ থিটা কোণ কেন হবে এই যে দেখেন এই যে বিওসি এটা যদি থিটা কোণ হয় তাহলে এটার একান্তর কোণ কিন্তু এইটা আবার কি মানে একই, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি এটাও কি এখানেও কি 90 ডিগ্রি। তাহলে এইটা যদি আবার কি হয় থিটা কোণ হয় এইটার অনুরূপ হবে আবার এই কোণটা, অর্থাৎ এটাও থিটা কোণ হবে। তার মানে আমরা কি পাচ্ছি এই কোণটা হচ্ছে থিটা কোণ, এখানকার এই কোণটা থিটা কোণ, এবং কি পি কোণটা থিটা কোণ। এখন দেখেন ওকে, থিটা কোণ পর্যন্ত আমরা হচ্ছে গেলাম, পি কোণটা পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আমরা করছি। এখন দেখেন আমাদের এখন হচ্ছে মানে মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি।
এই বর্ণনাটা মোটামুটি শেষ। এখন শুধু আমরা হচ্ছে কিছু মান বের করব। আমরা এখান থেকে কিসের মান জানি বলেন তো? আমরা এখান থেকে এই যে পিবির মান জানি, ঠিক আছে? পিবির মান জানি এবং এখান থেকে ওবির মান জানি। ওবির মান কি x1 এবং পিবির মান হচ্ছে কি y1, এবং এখান থেকে জানি যে ও থেকে এ এটার মান জানি আমরা কি x, ঠিক আছে? ওই কথাগুলো আমরা এখন বলবো। যে ত্রিভুজ পিবিডি হইতে, এই যে ত্রিভুজ পিবিডি, এটা হইতে cos থিটা ইকুয়াল, এই cos থিটা ইকুয়াল কি হবে যে পিডি, অর্থাৎ আচ্ছা cos থিটা না, হ্যাঁ, এই যে cos থিটা ইকুয়াল কি হয় ভূমি ভাগ অতিভুজ। তাই এখানকার এই যে ত্রিভুজ পিবিডি এটার হচ্ছে কোণ কিন্তু এইটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের ভূমি কি বলেন তো? ভূমিটা হচ্ছে পিডি এবং অতিভুজ কি এখানে পি বি বা বিপি, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল কি ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ পিডি ডিভাইডেড বাই পিবি ইকুয়াল, এই যে পিডি এটার মান তো আমরা জানি না, কিন্তু পিবির তো মান জানি। পিবির মান কি y1, ঠিক আছে? আমরা একটু আগেই লিখলাম এই যে পিবির মান কি y1, এবং সাইন থিটা ইকুয়াল কি লম্ব ভাগ অতিভুজ। তো লম্বটা কি এখানে বিডিটা কি লম্ব এবং অতিভুজ কি পিবি, ঠিক আছে? তো বিডি লিখলাম ডিভাইডেড বাই কি পিবি, এবং পিবির মান কি জানি y1 জানি। এখন এখান থেকে দেখেন আমরা এই যে পিডির মান এতক্ষণ জানতাম না, কিন্তু এখন আমরা পিডির মান বের করতেছি। তো পিডি ইকুয়াল কি হবে, এই পিডিটা যদি আমরা রাখে দেই তাহলে এই ওয়াইটা আছে y1টা, এটা কি হবে গুণ হয়ে যাবে না এটার সাথে? এটা ভাগ আছে এই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে। তার মানে পিডি ইকুয়াল কি হচ্ছে y1 cos থিটা। ওকে, আবার এখান থেকে আমরা একই ভাবে বিডি এর মান বের করব। তো বিডি ইকুয়াল আমরা আবার কি পাবো, বিডি ইকুয়াল পাবো y1 sin থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বিডি ইকুয়াল y1 sin থিটা। ওকে, আবার এই যে এই বিডির যে দূরত্ব, ওই একই দূরত্ব কিন্তু এসি এর, তার মানে বিডির জায়গায় আমরা এসিও লিখতে পারবো। এখন একই ভাবে আমরা হচ্ছে আবার ত্রিভুজ ওবিসি হইতে পাই, এই যে ত্রিভুজ ওবিসি, অর্থাৎ এইটা কোণ কিন্তু। তো এখানকার ক্ষেত্রে ভূমি কোনটা বলেন তো? ভূমি হচ্ছে ও থেকে সি পর্যন্ত। ও সি এর কি ভূমি এবং অতিভুজটা কি ওবি, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ cos থিটার মান। তাহলে ও সি ডিভাইডেড বাই কি ওবি, এটা ইকুয়াল ও সি ডিভাইডেড বাই কি ওবি এর মান আমরা কি জানি x1, ঠিক আছে? ওবি এর মান কি জানি x1। তো এই x1 বসাইলাম। এখন এখান থেকে আবার কি সাইন থিটা আবার কি লম্ব ভাগ অতিভুজ। তো লম্বটা কি এখানকার বিসিটা হচ্ছে লম্ব, তাহলে বিসি ভাগ কি ওবি। তো ওবি এর মান জানি আমরা কি x1। এখন এখান থেকে আমরা আবার কি করতে পারি, এই ও সির মান কিন্তু এতক্ষণ জানতাম না, এই ও থেকে সির মান জানতাম না। ও থেকে এর মান জানি, কিন্তু ও থেকে কি সির মান জানতাম না। তো এই ও সি ইকুয়াল আবার আমরা কি পাইলাম, ও সিটাকে যদি রাখে দেই তাহলে এই x1টা কি যাবে এখানে যাবে, তাহলে কি হলো x1 cos থিটা। বা এখান থেকে আমরা যদি আবার কি করি বিসির মান বের করতে যাই, তাহলে কি যাবে এই x1টা এখানে যাবে, অর্থাৎ বিসি ইকুয়াল কি x1 sin থিটা। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে বিসি পাইলাম, এবং এই যে বিসি ইকুয়াল কিন্তু আবার এখানকার এই যে ডিএ, ঠিক আছে? তো এখানে দেখি এখন আমাদের বর্ণনা এই পর্যন্ত হইলো। এখন হচ্ছে নেক্সট স্টেপ। দেখেন এই যে এক্স অক্ষ, ঠিক আছে? এই এক্স অক্ষের এখানে আমাদের এই যে ও থেকে এ, এটার দূরত্ব কি ছিল এক্স ছিল, আদি অক্ষ। এই যে এক্সটা, এটা প্রথমে বুঝাইলাম। তাহলে কি ছিল এটা এক্স, এখান থেকে এর দূরত্বটা কি এক্স, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এই যে এক্স ইকুয়াল কি ও এ, এক্স ইকুয়াল কি লিখতে পারি এক্স ইকুয়াল ও এ, ঠিক আছে? আবার এই ও এ এটাকে আমরা আবার ভাঙায় কিভাবে লিখতে পারবো, আমরা এই যে পুরাটা থেকেই, অর্থাৎ ও সি থেকে যদি এ সি বাদ দেই তাহলে ও এ জায়গাটা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে ও সি, এই যে ও সি এটা থেকে বাদ দিব কি এসি, তাহলে তো এই জায়গাটা পাবো, ঠিক আছে? তাহলে ও সি মাইনাস এসি। এখন এই যে ও সি এটার মান তো আমরা একটু আগে বের করে নিছি, সেটা কি x1 cos থিটা, এই যে x1 cos থিটা, এবং এসি এর মানও আমরা কি বের করছি। এসি এর মানটা কি আবার বলেন তো, এই যে এ থেকে সি এটাই মানে কি
বি থেকে ডি না, তো বিডি এর মানটা এই যে এখানে বের করছি y1 sin থিটা। তার মানে কি লিখতে পারবো আমরা, এই এসি এর এখানে কি লিখতে পারবো, বিডি এর মান যেটা সেটা লিখতে পারবো y1 sin থিটা। একই ভাবে আমরা আবার কি পাই, এই যে পি থেকে এ, এটা তো ওয়াই অক্ষের এটা কি পি থেকে এ, এটাই তো হচ্ছে ওয়াই, তাই না, দূরত্বটা। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারবো পি এ। আবার এই পি এটাকে ভাঙায় কি লিখতে পারবো আমরা, এই যে এ থেকে ডি, ঠিক আছে, এটা প্লাস পি থেকে ডি, এই দুটা কি করতে পারো, যোগ করতে পারো। যোগ করলে কি পাবো, পি এ পুরাটাই পাবো, ঠিক আছে। এটা এবং এটা যোগ যদি করি তাহলে পুরাটাই পাচ্ছি পি এ। তাহলে পি এ ইকুয়াল এডি প্লাস কি পিডি ইকুয়াল, আমরা এখন কি পাবো, এই যে এডি, এই যে এ থেকে ডি, এটাই আবার কি বি থেকে সি একই না, তাহলে বিসি এবং কি যোগ পিডি। কারণ বিসি আমরা কেন লিখলাম, কারণ হচ্ছে বিসি এর আমরা আবার কি মান জানি, ঠিক আছে। তাহলে বিসি ইকুয়াল কি x1 cos থিটা। এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবং পিডির মান কি, পিডির মান হচ্ছে y1 cos থিটা, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে দেখেন, এই যে পিডির মান এখান থেকে বের করলাম y1 cos থিটা এবং x1 sin থিটা হচ্ছে কি, এই যে বিসি আর হচ্ছে কি ডিএ বা এডিটা একই জিনিস, ঠিক আছে। এজন্য এখানে লেখা হয়েছে কি x1 sin থিটা। এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো এই জায়গাটাকে। যে আমরা কিন্তু এখন দেখেন আমাদের হচ্ছে প্রশ্নের বি নাম্বারটা কিন্তু সমাধান হয়ে গেল। দেখেন এখানে যে এই যে এফ অফ এক্স, এখানে দেখেন এই যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0, এইটা ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছিল কি এইটা। তো অর্থাৎ এক্স এর মানটা কি x1 cos থিটা মাইনাস y1 sin থিটা হয়েছে কিনা দেখেন। তো এই যে এক্স ইকুয়াল x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, এটা কমা, এরপরে দেখেন ওয়াই এর মানটা x1 sin থিটা প্লাস y1 sin থিটা আসছে কিনা দেখেন, x1 sin থিটা প্লাস y1 sin থিটা। মানে এখান থেকে আমরা এ পর্যন্ত করে আমরা কি পাইলাম, বি নাম্বারটাই কিন্তু পাই, সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এটা শুধু জাস্ট শেষে লিখে দেবো কথাগুলা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে যে সমীকরণ 1 এবং 2 দিয়ে রাখলাম, এটাকে একটু আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে 1 নাম্বার যে সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণটাকে আমাদের হচ্ছে cos থিটা দ্বারা গুণ করতে হবে। 1 নম্বর সমীকরণকে কি করতে হবে, cos থিটা দ্বারা গুণ করতে হবে, করে যেটা পাবো ওইটার সাথে আবার 2 নাম্বার সমীকরণ যেটা আছে, এই যে এটা 2 নাম্বার সমীকরণ, এটাকে কি করব, sin থিটা দ্বারা গুণ করব আর কি। তো এটা আমি একবারে করছি। এখন দেখেন এই যে 1 নাম্বার যে সমীকরণ, এইটা সমীকরণ, এটাকে কি দ্বারা গুণ করতেছি, cos থিটা দ্বারা গুণ করতেছি। তো বাম পাশের গুলা বাম পাশে আমরা হচ্ছে লিখবো এবং ডান পাশের গুলা ডান পাশে আমরা কি করব, গুণ করব, যোগ করব। তো এখন এখানে দেখেন আমি যদি 1 নাম্বারটাকে কি করি, cos থিটা দ্বারা গুণ করি, তাহলে এখানে কি আছে, প্রথমে x cos থিটা, তাই না। এরপর হচ্ছে কি করছি, যোগ করছি, কার সাথে যোগ করছি, 2 নাম্বারটার সাথে যোগ করছি, এবং 2 নাম্বারটা গুণ হচ্ছে কার সাথে, sin থিটার সাথে। তার মানে আচ্ছা, তাহলে প্লাস কি হইলো, এই যে ওয়াইটার সাথে কি হবে, sin থিটা গুণ হবে, তাহলে y sin থিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বাম পাশটা, বাম পাশে আমি কি করছি, গুণ করে যোগ করছি। এখানে দেখেন ওই একই কথা, x cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এখানে যেটা দেখাইলাম আর কি আপনাদেরকে। এখন দেখেন একই ভাবে আমরা কি করব, এই পাশটাও গুণ করে 2 নাম্বারটার সাথে আবার হচ্ছে সাইন থিটা দ্বারা গুণ করে যোগ করব। তো এই পাশটা আমরা হচ্ছে আগে করি, এই পাশটা উঠাই নিয়ে তারপর হচ্ছে যোগ দিয়ে আবার 2 নাম্বারটা উঠাবো। তো এই পাশটা যদি আমরা হচ্ছে কাজ করি, কি করতেছি, এটাকে cos থিটা দ্বারা গুণ করতেছি। তো এখানে যদি cos থিটা দ্বারা গুণ করি তাহলে x1 cos স্কয়ার থিটা হয়, এই যে x1 cos স্কয়ার থিটা। এরপর হচ্ছে মাইনাস y1, এটাকেও কি করতে হবে, cos থিটা দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাস y1 sin, এটা sin থিটা cos থিটা হইতো আর কি, ভুল হয়েছে একটু। এরপরে দেখেন আবার এবার কি করব, যোগ করব কার সাথে, 2 নাম্বারটার সাথে। তো 2 নাম্বারটার সাথে আবার কি কাজ হবে, sin থিটা দ্বারা গুণ হবে। তো এখানে যদি sin থিটা দ্বারা গুণ করি তাহলে x1 sin স্কয়ার থিটা প্লাস y1 sin থিটা cos থিটা, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে গেল। এখন এখানে দেখেন আমাদের এই যে y1 sin থিটা cos থিটা, এটা হচ্ছে মাইনাস এবং এটা কি প্লাস, কাটা যায়, থাকে কি x1 cos থিটা, এখানেও কি
x1 sin থিটা, তার মানে দুইটাতে কি আছে, x1 টা আছে। তো x1 টা এই দুটা থেকে আমরা কমন নিতে পারি, যদি কমন নেই তাহলে x1 টা কমন নিলে এখানে কি থাকে cos স্কয়ার থিটা, এখানে কি থাকে প্লাস sin, এই x টা 1 টা তো আগে কমন নিয়েছি, এখানে কি থাকে শুধু sin স্কয়ার থিটা। এখন আমরা কি জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার মান কি 1 জানি, তাই না? তো এটা একবার করা হয়েছে আর কি এখানে, অর্থাৎ এখানে আমাদের কি থাকতেছে শুধু এই মানটা যদি 1 হয় তাহলে এখানে থাকতেছে শুধু x1। তো x1 ইকুয়াল আমরা কি পাচ্ছি, এই যে এটা পাচ্ছি, ঠিক আছে? কি পাচ্ছি, এটা পাচ্ছি x cos থিটা প্লাস y sin থিটা। এটা এখানে একবারে লেখা হয়েছে যে x1 ইকুয়াল কি x cos থিটা প্লাস y sin থিটা। তো এটা আমি হচ্ছে আপনাদেরকে ভেঙে করে দেখাইলাম। 2 নাম্বারটা আপনারা হচ্ছে ভেঙে করে নেন। তো এখানে ওই একই কাজ করতে হবে এখানে, যে 2 নাম্বারটাকে cos থিটা মাইনাস, এই যে প্রথমে কি করব, 2 নাম্বারটাকে আমরা হচ্ছে কই গেল, হ্যাঁ 2 নাম্বারটাকে cos থিটা দ্বারা গুণ করব, 2 নাম্বার সমীকরণটাকে করে মাইনাস করব 1 নাম্বারটার সাথে, এবং 1 নাম্বারটাকে এবার হচ্ছে sin থিটা দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের হচ্ছে y1 এর মানটা এইটা আসবে, ঠিক আছে? সহজ ক্যালকুলেশন আর কি, শুধু জাস্ট একটু গুণ করবেন, আমি যেভাবে ভাঙে ভাঙে করলাম ওইভাবে করবেন আর কি, তাহলে এটা পাবেন। তাহলে y1 ইকুয়াল কি পাবেন, y cos থিটা মাইনাস x sin থিটা, এটা পাবেন। তাহলে আমরা এখন এখান থেকে কয়টা মান পাইলাম, x1 এর মান পাইলাম এবং কি y1 এর মান পাইলাম, যেগুলো আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? তাহলে এক্স আমাদের কিন্তু ওই প্রমাণ চলেই আসছে, দেখেন এই যে x1 ইকুয়াল আমাদের কি লাগতো, যে x cos থিটা প্লাস y sin থিটা, এই যে আসছে x1 ইকুয়াল x cos থিটা y sin থিটা, এবং হচ্ছে কি y1 ইকুয়াল দেখেন যে মাইনাস x sin থিটা। তো আমাদের এই যেখানে আসছে মাইনাস x sin থিটা প্লাস y1 cos থিটা, এই যে প্লাস y, এটা হচ্ছে 1, ভুল গেছে লিখতে, ঠিক আছে? এটা লিখে নিন, এগুলো হচ্ছে y1 x1 হবে না, y1 না, এটা তো y হবে শুধু। তাহলে এটা কি, এই যে y cos থিটা এবং মাইনাস x sin থিটা, আমাদের হচ্ছে প্রমাণ চলে আসছে, শুধু ভাষায় লিখে দিবেন যে যদি রূপান্তর করা হয় তাহলে এটা এরকম হয়। ওকে, এই যেটা এখানে লিখে দেওয়া হয়েছে যে সুতরাং নতুন অক্ষের সাপেক্ষে f of x, y equal 0 সমীকরণের রূপান্তর স্থানাঙ্ক কি x1 y1। তো x1 এবং y1 এর যে মানগুলো পেলাম সেগুলো এখানে লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। প্রমাণে তো x1 y1 আছে, হুম, প্রমাণে তো x1 y1 আছে। এটা এই নাম্বারটা প্রমাণ ভাইয়া, এই নাম্বারটা। আর এটা তো আমরা হচ্ছে দেখাই দিলাম আপনাদেরকে প্রথমেই। জি ভাই, বুঝতে পারছি। বি নাম্বারটা দেখাই দিলাম না, এক্স এর মান আমাদের এটা আসছিল এবং ওয়াই এর মান এটা আসছিল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এই যে এখানে বি, এখানে এক্স ইকুয়াল এটা আমরা পাইছিলাম, ওয়াই ইকুয়াল এটা পাইছিলাম। সুতরাং নতুন অক্ষের সাপেক্ষে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণ রূপান্তর সমীকরণ কি হবে, এই যে এক্স এর যেটা মান পাইলাম সেটা বসাইলাম এবং ওয়াই এর যেটা মান পেলাম সেটা বসাইলাম, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে মোটামুটি 2 নাম্বার থিওরামটা কিন্তু শেষ। আর থিওরামটা কিন্তু অনেক বড়, এমনি দেখতে মনে হয় যে খুবই কঠিন, ঠিক আছে? তো এখন আপনারা শুধু একবার খাতায় নোট করবেন চিত্রটা দেখে দেখে, দেখবেন যে সব হয়ে গেছে। তো আমাদের হচ্ছে ক্লাসটা 2 মিনিট পর কাটে যাবে, তো আপনারা এখনই লিভ নেন, লিভ নিয়ে আমরা হচ্ছে আরেকবার জয়েন করি, আর 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক দেখাই আর কি আপনাদেরকে। ওকে, তাহলে আমরা থিওরাম 2টা দেখলাম, এখন হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখবো, আর এই চ্যাপ্টার আরো থিওরাম আছে আর কি, আর একটা থিওরাম করাইতে হবে। তো থিওরাম গুলা যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারের থিওরাম, যেমন 1 নাম্বার থিওরামটা করছি ওইটা হচ্ছে কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু আমরা হচ্ছে শুধু জাস্ট শুরু করছি বিধায় আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আসছে এটা, এই সূত্রগুলো আমরা কিন্তু ওখান থেকে দেখছি, এবং হচ্ছে এখন করলাম এই যে এটা কিভাবে হইলো এটা আমরা এখন প্রমাণ করলাম 2 নাম্বার উপপাদ্য থেকে, একটু আগে দেখলাম, ঠিক আছে? এখান থেকে এটা আমরা পাইলাম। তো এই যে থিওরাম গুলো আমরা করতেছি, থিওরাম গুলো করে আমরা দেখতেছি যে এই সূত্রটা কই থেকে আসলো, সেটা আমরা দেখলাম কইটা থেকে, থিওরাম থেকে। এই সূত্রগুলা এগুলা কই থেকে আসলো, আমরা হচ্ছে থিওরাম থেকে দেখছি। এখন কথা হচ্ছে এই সূত্রগুলা কখন প্রয়োগ করব। এখন দেখেন আমাদের প্রশ্নের কিন্তু আমি প্রথম দিনে বলছিলাম যে 3 প্রকারের মোটামুটি ম্যাথ হয়ে থাকে। তো এই 3 প্রকারের ম্যাথের জন্য মানে ম্যাথ
চার পাঁচ প্রকারের হবে আর কি। তবে তার মধ্যে হচ্ছে এই 3 প্রকারের আমাদের থিওরাম আছে। এই থিওরাম থেকে আমরা হচ্ছে বুঝতে পারবো যে কোন মানটা কিভাবে করতে হবে। যেমন আমাদেরকে যদি কোনো প্রশ্ন বলে দেয়, যেমন হচ্ছে 9 নাম্বার পর্যন্ত যারা ম্যাথ করছেন, তো ওখানকার আমরা হচ্ছে 1 নাম্বার থিওরি অনুযায়ী যে ম্যাথ গুলা ছিল, ওখানে কি ছিল লেখা যে অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে, অর্থাৎ আমাদের কি ছিল, এরকম ছিল। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যখন আমরা কি করছিলাম, এই যে অক্ষের পরিবর্তন করলাম কোন নাম্বারটাতে, দ্বিতীয় উপপাদ্যটাতে। প্রথম থিওরামটা কি ছিল, এই যে অক্ষের দিক অপরিবর্তিত, অর্থাৎ এগুলা কি হবে না, পরিবর্তন হবে না, এটা এইদিকে যাবে না বা এইদিকে যাবে না। শুধু মূল বিন্দু এটা কি ছিল, ওটা 0 0 বিন্দুতে ছিল, এটা এখানে গেছিল, যাই কি হয়েছিল, এরকম একটা হয়েছিল, আবার নতুন করে একটা হয়েছিল। আর এই জায়গাটা কি ছিল, আমরা বিন্দুটা ধরছিলাম কি, আলফা এবং কি বিটা, ঠিক আছে। তো এই ধরনের যখন আমাদের সমস্যা দিবে, তখন আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে যে যখন রূপান্তর সমীকরণ বের করতে পারবে, তখন কি করব আমরা, এই যে এফ অফ এক্স, এই যে এক্স আছে না, এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স প্লাস আলফা। ঠিক আছে, এক্স প্লাস আলফা। আলফাটা কি, আলফাটা হচ্ছে নতুন যে বিন্দু, ওই বিন্দুর হচ্ছে এই যে এক্স অক্ষের দিকে দূরত্ব, ঠিক আছে। এবং বিটাটা কি, এইটা, অর্থাৎ এই যে ও 0 0 বিন্দু যেটা ছিল, এবং এটা যখন স্থানান্তর হয়ে আর একটা বিন্দুতে যাবে, তখন কি হলো, আলফা এবং বিটা। অর্থাৎ প্রথম যে মানটা দেওয়া থাকবে, নতুন বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে 1, নতুন বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া থাকলো কি 1, 2, তার মানে আমরা কি বুঝবো, এই 1টা হচ্ছে কি আলফা এবং এই 2টা হচ্ছে কি বিটা, অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার থিওরাম রিলেটেড যে সমস্যাগুলো থাকবে, সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা করতে পারবো আর কি। 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি পাইলাম, যদি মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করি, অর্থাৎ এবার কি হবে, মূল বিন্দু যেটা ছিল 0 0 বিন্দু, ওখানেই থাকবে, অক্ষের পরিবর্তন হবে কত ডিগ্রি কোণে, থিটা কোণে আর কি। এটা বিভিন্ন ডিগ্রি হইতে পারে, সমস্যা নাই। আবর্তন করলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে, এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এবং এর রূপান্তরিত সমীকরণটা কি হবে, এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আচ্ছা, একটু মনে হয় আমাদের ভুল হইলো নাকি, হ্যাঁ এটা হচ্ছে ভুল হয়েছে আমাদের, এগুলা x1 হবে, লেখা হয়নি, x1 y1 x1 y1 এরকম হবে আর কি, ঠিক আছে। আর এরপরে 3 নাম্বার আর একটা থিওরাম আছে, ওইটা হচ্ছে লাগবে না, এটা থেকে শুধু আমরা সূত্রটার ধারণা নিব। সেটা হচ্ছে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এবং অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। অর্থাৎ এবার কি হবে, মূল বিন্দুরও কি হবে, স্থানান্তর হবে। তো মূল বিন্দু 0 0 বিন্দু থেকে কি আগে আসে কি হইলো, আলফা বিটা, এই বিন্দুতে স্থানান্তর হইলো, এবং এগুলোর মান দেওয়া থাকবে, এবং অক্ষেরও পরিবর্তন হলো। অর্থাৎ এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে উপপাদ্য, এই দুইটারই কাজ কি হয়েছে একসাথে। আমাদের যদি এমন অঙ্ক পাই যে মূল বিন্দু পরিবর্তন হয়েছে এবং অক্ষেরও পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্স এবং ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক, অর্থাৎ এক্স যেখানে থাকবে, একটা সমীকরণ আমাদেরকে তো দেওয়া থাকবে, ঠিক আছে। সাপোজ ধরেন যে 3x² প্লাস 4xy। তো এই যে এক্স, এই এক্স এর জায়গায় আমরা বসাবো কি, এক্স মাইনাস আলফা কস থিটা, এবং ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, ওয়াই মাইনাস বিটা সাইন থিটা, ঠিক আছে। এরকম করে আমরা অঙ্কগুলো করবো, অঙ্ক যখন করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা হচ্ছে এখন 2টা অঙ্ক দেখবো আর কি। একটা অঙ্ক আপনাদের কাজ থাকবে, এখানে দেখেন যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া, এবার কি হবে, মূল বিন্দুর অবস্থান কিন্তু অপরিবর্তিত, অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে যদি আমরা আবর্তন করি, তাহলে x² মাইনাস y² ইকুয়াল 5 এর রূপান্তরিত সমীকরণ বের করো। আমরা এখন যে থিওরাম 2 করলাম, ওই থিওরাম 2টাই কিন্তু এখানে, ওখানে আমাদের থিটা কোণে আবর্তন ছিল, এখানে কি 45 ডিগ্রি বলে দেওয়া আছে, এবং মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত ছিল, অক্ষদ্বয়ের পরিবর্তন করছিলাম থিটা কোণে, ঠিক আছে। তো এইটা করলে আমাদের এইটার হচ্ছে রূপান্তরিত সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা এখন করি যে, মনে করি মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে, 45 ডিগ্রি যদি আমরা আবর্তন করি,
তাহলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে? আমরা যখন আবর্তন করছিলাম তো পি অফ এক্স কমা ওয়াই এটা কি আদি অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক ছিল, এবং যখন অক্ষ কি হলো থিটা কোণে আবর্তন হয়ে এরকম হয়ে গেল, তখন কি হলো আমাদের এই এক্সটা কি হয়ে গেল x1 এবং ওয়াইটা কি হয়েছিল y1 হয়েছিল। তো সেটা আমরা লিখলাম যে এর রূপান্তরিত স্থানাঙ্ক কি x1 y1 হয়। সুতরাং এখন আমরা সূত্র দেখলাম না একটু আগেই, যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে বা থিওরাম থেকেও দেখলাম যে এক্স ইকুয়াল আমরা হচ্ছে কি প্রমাণ করছিলাম যে x1 cos থিটা, সূত্র x1 কি cos থিটা। তো থিটার জায়গায় এখানে কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, যে কারণে 45 ডিগ্রি মাইনাস y1 sin থিটা। তো সাইন থিটার জায়গায় এখানে কি আছে 45 ডিগ্রি, এজন্য কি 45 ডিগ্রি। আমরা কিন্তু একটু আগে সূত্র দেখলাম এবং থিওরাম 2টাও দেখলাম। থিওরাম 2 থেকে এটা সূত্র যে এক্স যেখানে থাকবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেখানে আমরা লিখতে পারবো এক্স cos থিটা মাইনাস ওয়াই 1 sin থিটা। তো থিটার জায়গায় এখানে 45 ডিগ্রি আছে। এখন কথা হচ্ছে এই যে cos 45 ডিগ্রির মান কত 1/√2, ঠিক আছে। এক্স 45 ডিগ্রি cos 45 ডিগ্রির মান 1/√2 এবং sin 45 ডিগ্রির মানও কি 1/√2। এখন আমরা এই যে 1/√2 এখানেও কি 1/√2 যদি কমন নেই তাহলে কি থাকে x1 মাইনাস y1 থাকে না। একই ভাবে আমরা আবার y ইকুয়াল কি জানছিলাম, y ইকুয়াল জানছিলাম যে x1 sin থিটা y1 sin থিটা, ঠিক আছে। তাহলে তো এই থিটার জায়গায় কত ডিগ্রি 45 ডিগ্রি, আমাদেরকে যদি 30 ডিগ্রি বলে দিত তাহলে আমরা এখানে 30 ডিগ্রি লিখতাম, আমাদেরকে 65 ডিগ্রি বললে 65 ডিগ্রি লিখতাম। তো একই ভাবে আবার এই যে সাইন 45 ডিগ্রি এবং সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে এই cos 45 ডিগ্রি হবে আর কি, সূত্রটা হবে cos 45 ডিগ্রি, না না সাইন এটা হবে cos আর কি। আচ্ছা দাঁড়ান এটা একটু, আচ্ছা পরে ঠিক করে নেব, আপনারা দেখেন একটু সূত্রটা ওঠার ভুল হয়েছে। এই যে এখানে সূত্রটা দেখেন, সূত্রটা কি বললাম যে এখানে এগুলো হচ্ছে 1 হবে আর কি, 1 হবে। তো প্রথমটার ক্ষেত্রে এক্স এক্স যখন বলবো এক্স ইকুয়াল কি এক্স cos থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এবং কি ওয়াই ইকুয়াল এই যে এখানে ওয়াই, এই ওয়াই এর জায়গায় কি বসবে x1 sin থিটা প্লাস y1 cos থিটা, ঠিক আছে। তাহলে ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে কি হবে, তাহলে এটা cos থিটা হবে আর কি, cos 45 ডিগ্রি। তো একই ভাবে দুইটারই মান কত 1/√2, আমরা যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে এই যে x1 টা থাকবে প্লাস কি থাকবে y1 টা থাকবে, আর এই sin 45 ডিগ্রি মানে 1/√2, cos 45 ডিগ্রি মানে কি 1/√2। তাহলে আমরা কি পাইলাম, এই x এর মান পাইলাম হচ্ছে 1/√2 x1 মাইনাস y1, এবং y এর মান পাইলাম আমরা হচ্ছে কি যে 1/√2 x1 প্লাস y1। এগুলা কি পাইলাম, মানগুলো আমরা পাইলাম। ওকে, তাহলে এগুলো আমরা হচ্ছে মিশাই নেই। ওকে, আমরা তাহলে এখন দেখেন যে মানগুলা পাইলাম, আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণে এখন এক্স এর জায়গায় যে মানটা পাইলাম ওই মানটা বসাবো, ওয়াই এর জায়গায় কি যে মানটা পাইলাম ওই মানটা বসাবো। সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ কি হবে, এখন পরিবর্তিত সমীকরণ এই এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর যে মানটা পাইলাম, এক্স এর মানটা কি পাইছিলাম 1/√2 x1 মাইনাস y1, এটা পাইছিলাম। এটার উপর কি আছে স্কোয়ার আছে, যে কারণে পুরোটার উপর কি স্কোয়ার, মাইনাস এটার মান পাইছিলাম কি এটা পাইছিলাম একটু আগেই দেখলাম, এটার উপর যেহেতু স্কোয়ার আছে এই জন্য কি পুরোটার উপর স্কোয়ার ইকুয়াল কি 5। এখন দেখেন আমরা যদি এই যে এটাকে স্কোয়ারটা এটার উপর আমরা হচ্ছে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এদিকে হচ্ছে কি হবে হাফটা যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1, এবং √2 উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এই স্কোয়ার এবং √2 রুট কি যাবে কাটা যাবে, তার মানে কি থাকবে এখানে শুধু হাফ থাকবে, ঠিক আছে। তাহলে হাফ থাকলো। এখন এখানে দেখেন আমরা আবার এটার উপর যদি আমরা কি করি তাহলে এই স্কোয়ারটা এটার উপর আমরা অ্যাপ্লাই করলে 1/2 হইলো, অর্থাৎ হাফ হইলো। এখন এই স্কোয়ারটা যদি এটার উপর করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে a স্কোয়ার মাইনাস
2ab কি প্লাস বি স্কোয়ার। একই ভাবে আমরা এই পাশেও এই কাজটা করব। এই হাফটাকে যদি আমরা হচ্ছে হোল স্কোয়ার থেকে বের করে নিয়ে আসি তাহলে কি হয়, 1/√2 হাফ হয়ে যায়। আর এটার উপর সূত্র অ্যাপ্লাই হয় a প্লাস হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল 5। ঠিক আছে, এখন দেখেন এ পর্যন্ত করলাম, জাস্ট এগুলো ক্যালকুলেশন আর কি, আপনারা নিজেরাই পারবেন। তো এখানে আমাদের হাফ আছে, এখানেও হাফ আছে, আমরা যদি হাফটাকে কমন নেই তাহলে কি হবে, হাফটাকে সামনে নিলাম, এটা যা আছে তাই থাকবে। আর এখানে কি আছে, মাইনাস আছে, যেহেতু আমরা কমন নিচ্ছি তার মানে এই মাইনাসটা দ্বারা কি পুরোটাকে গুণ হবে। তো মাইনাস দ্বারা যদি এখানে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে কি মাইনাস 2xy, এখানে কি মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এগুলা লেখা হয়েছে আর কি। ঠিক আছে, এই যে এখানকার হোল স্কোয়ারটা হবে না, এটা হচ্ছে ভুল হয়েছে, শুধু জাস্ট এগুলা হবে। ইকুয়াল কি, এই যে 5 এ থাকলো। এখন এখান থেকে দেখেন আমাদের হচ্ছে এই যে x1 স্কোয়ার এবং এখানকার কি x1 স্কোয়ার কি যাবে, কাটা যাবে, তাই না, এখানে প্লাস এখানে মাইনাস থাকতেছে কি কি, এই যে এখানকার y1 এগুলা হচ্ছে y1 স্কোয়ার, এখন এখানকার কি y1 স্কোয়ার কাটা যাবে, তাহলে আমাদের থাকবে কি এখানে -2xy1, এখানে কি থাকবে -2x1y1 থাকবে। তাহলে এই যে হাফটা সামনে ছিল, হাফটা সামনে আমরা রেখে দিলাম, আর এখান থেকে এগুলো কাটে দিয়ে যেগুলো থাকলো 5। এখন এই যে হাফটা আছে, এই হাফটাকে যদি আমরা ব্র্যাকেটের এই পাশে পার করে দেই তাহলে কি হবে, এই যে 2টা আছে, 2টা কি ভাগ অবস্থায় আছে না, এই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তার মানে কি হবে 2 আর 1টা ভাগ, অর্থাৎ এরকম হবে, তার মানে কি 5 দুগুণে 10ই হয়। তো এই লাইনে আমরা কি করছি, এটাকে এই পাশে পার করে দিছি, দিয়ে কত হয়েছে 10 হয়েছে। এখন এখান থেকে দেখেন এখানেও 2 আছে, এখানেও কি আছে 2 আছে, তো রূপান্তর সমীকরণ এক্স ওয়াই পদ বর্ধিত রূপান্তর সমীকরণটা কি, তো এক্স এবং ওয়াই যদি পদ রিমুভ হয়ে যায় তাহলে কি থাকতেছে, শুধু এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কি c1, অর্থাৎ এই যে এইটা। ঠিক আছে, ওখান থেকে রিমুভ হয়ে গেলে কি থাকতেছে, শুধু এটা থাকতেছে। তো সেটা লিখলাম, এটা ইকুয়াল 0, যেখানে কি এই যে c1, এই c1 এর মানটা তো আমরা এখানে নির্ণয় করলাম, যেটা বলে দিলাম যে যেখানে c1 ইকুয়াল কি এইটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি এক্স এর সাথে আলাদা কোনো পদ এবং হচ্ছে ওয়াই এর সাথে আলাদা কোনো কি পদ নাই, যে কারণে কি হয়েছে, সমীকরণটা এরকম হয়ে গেছে। সেটা আমরা লিখতেছি যে এক্স এবং ওয়াই পদ বর্জিত রূপান্তর সমীকরণ কি এইটা, যেখানে হচ্ছে c1, এখানকার যে c1টা দেওয়া আছে, এই c1 ইকুয়াল হচ্ছে কি এইটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কি প্রশ্ন থেকে একটা কাজ হয়ে গেল, সেটা কি এক্স এবং ওয়াই আলাদা আলাদা পদ আমরা হচ্ছে রিমুভ করে দিলাম। এবার হচ্ছে আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হবে একসাথে, অর্থাৎ এক্স ওয়াই এরকম একটা পদ, যেমন এই যে এখানে কি আছে এক্স ওয়াই আছে না, এরকম পদ যেটা থাকবে ওই পদটাকে রিমুভ করে দিতে হবে, আমাদেরকে প্রশ্ন বলে দিছিল। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে কাজ শুরু করব। তাহলে এখানে আমাদের হচ্ছে এটা 5 নাম্বার কি সমীকরণ নাম্বার 5 দিয়ে নিলাম। তো এখন এখান থেকে দেখেন এই যে সমীকরণ আমরা হচ্ছে এখন থিওরেম 2 করছিলাম, থিওরেম 2 এ হচ্ছে থিটা কোণে আবর্তন করছিলাম, তো ওইটা একটু এখানে কাজে লাগাবো। এখন এখানে দেখেন যে এখন অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে যদি আবর্তন করি, কি কোণে, থিটা কোণে যদি আবর্তন করি তাহলে কি হবে, আমাদের থিওরেম 2 এর সূত্রটা কি ছিল, সরি এটা 3 না, এটা হচ্ছে এই যে 5 হবে আর কি, এখানে 2 নাম্বার, এটা বই থেকে কাটানো হয়েছে, তো এটা 5 নাম্বার সমীকরণ, আপনাদের বইয়ে 3 নাম্বার দেওয়া আছে, আর ওইদিকে যে দুইটা এক্সট্রা সমীকরণ আমি ধরে নিয়েছিলাম ওটা দেওয়া ছিল না, তো একটু মিলাই নিন, সমস্যা নেই। এর রূপান্তর সমীকরণ কি হবে, এক্স এর জায়গায় কি বসে, আমাদের হচ্ছে থিওরাম 2 এ পড়ছিলাম এক্স যেখানে থাকবে থিটা কোণে আবর্তন যদি করি, সেক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এক্স যেখানে ছিল সেখানে কি হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ঠিক আছে, মনে আছে কিনা, আসলে মনে আছে অবশ্য সবার। এবং ওয়াই যেখানে থাকে কি সেখানে লিখতে হয় এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো আমরা সেটাই করব এখানে, এক্স এর জায়গায় কি থিটা কোণে যেহেতু আবর্তন করতেছি, তখন এর রূপান্তর সমীকরণটা হবে এক্স এর জায়গায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটার উপর স্কোয়ার আছে, এই কারণে কি এটার উপরও স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে 2hxy, তো 2h যা আছে তাই থাকবে, এবং এক্স এর জায়গায় কি বসাইতে পারবো, এই অংশটা অর্থাৎ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এবং ওয়াই এর জায়গায় আমি কি বসাইতে পারবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটা হচ্ছে থিওরাম 2 থেকে কিন্তু পাইছি, আমি আগেও করাইছি এবং এটা নিয়ে অঙ্ক করাইছি। তো এরপরে দেখেন বি ওয়াই আছে, অর্থাৎ বি লিখলাম, এবং ওয়াই এর জায়গায় কি বসাইতে পারি, এই অংশটা বসাইতে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এরপর ওয়াই এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ার থাকার কারণে এখানেও স্কোয়ার প্লাস কি c1, এই যে c1 এটা ইকুয়াল কি 0। তো সমীকরণ এটা ইকুয়াল হচ্ছে 0 ছিল আর কি, এখানে ওঠানো হয়নি। তো সমীকরণটা কি, তাহলে এটা ইকুয়াল 0 হয়ে গেল। আশা করি এই পর্যন্ত কারো কোনো
অসুবিধা নাই। তো এখান থেকেও কিন্তু আগের মতো আমরা কাজ করব। কি কাজ করবো এখান থেকে? আবার এই যে এখানে দেখেন a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, এরপর হচ্ছে এই দুটো গুণ অবস্থায় আছে, আবার এখানে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তো এরকম করে সূত্র করব আমরা আবার, আর এটাকে হচ্ছে পুরোটাকে গুণ করে দিব, গুণ করে দিয়ে আবার ওই আগের মতো এক্স ওয়াই যে অংশটা আছে, যে যে পদগুলাতে এক্স ওয়াই থাকবে, ওই পদগুলা কি করব আমরা একসাথে নিব, নিয়ে এই মানটাকে কি ধরবো? জিরো ধরবো। জিরো ধরলে এক্স ওয়াই পদটা অপসারণ হবে। তো ওই স্টেপটাই আমরা এখন করব। ওকে, আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে আপনারা আবার জয়েন হবেন আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখি একটু। আচ্ছা, এখানে দেখেন তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে। a স্কয়ার মানে কি এক্স স্কয়ার কস স্কয়ার থিটা, ঠিক আছে, পুরাটাই তো a। তাহলে এক্স স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 2ab, তাহলে সূত্রের 2a মানে কি এক্স কস থিটা, b মানে কি ওয়াই সাইন থিটা প্লাস বি স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি এটা গুণ অবস্থায় আছে। তো প্রথম ধাপে আমি এই 2h টা শুধু এটার সাথে গুণ করে দিব, সাথে এটা রাখে দেবো, পরের লাইনে আমি এটা গুণ করে দিব। তাহলে 2h এর সাথে এক্স কস থিটা, এই যে 2h এর সাথে এক্স কস থিটা মাইনাস 2h এর সাথে ওয়াই সাইন থিটা, 2h এর সাথে ওয়াই সাইন থিটা। ওকে, গুণ এবং এই অংশটা যা আছে তাই আমি এই পর্যন্ত রাখে দিলাম। তারপর এর এখানে যে সূত্রটা আছে এটাকে ধরবো a, এবং এই ওয়াই কস থিটা এটাকে ধরবো b, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে b যেটা আছে বাইরে এটা থাক, আর এখানে মাঝখানে যে সূত্রটা আছে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, এবং প্লাস যে c1টা যা আছে তাই থাকলো। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই। এখন আমরা কি করব, পরের লাইনে এই এর সাথে এটা তো পুরাটাই গুণ অবস্থায় আছে, তো এটা এটার সাথে গুণ করে দিব। আবার কি করব, এটার সাথে আবার এটা তো গুণ অবস্থায় আছে তাই না, এই লাইনটা, তাহলে এইটার সাথে এই পদ দুটা গুণ করে দিব এবং বির সাথে এটা গুণ করে দিব। ওকে, গুণ করে দিয়ে তারপরের লাইনে আবার হচ্ছে কমন নিব আমরা। ওকে, তাহলে এখানে দেখুন খুবই সহজ, 1 মিনিট আছে, কাটা যাবে, কাটা গেলে আগের লিঙ্কেই জয়েন হইতে পারবেন আর কি। তো দেখেন, আচ্ছা আপনারা হচ্ছে লিভ নেন, লিভ নেওয়াটাই ভালো হবে, কারণ এই নতুন লাইনটা আমার হচ্ছে বুঝাইতে সুবিধা হবে। সবাই লিভ নিয়ে নেন। ওকে, তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই লাইন পর্যন্ত দেখলাম, তাই না? এই লাইনটা হচ্ছে আমরা করলাম, কিভাবে আসলো, এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো সেটা দেখাই। তো এখান থেকে কি করলাম, একটু আগে বললাম যে এই এটা আছে এটার সাথে গুণ করে দেবো, আর কোনো কাজ করব না। তাহলে এর সাথে এটা গুণ করে দিলে এ এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা, এরপর হচ্ছে এটার সাথেও গুণ হবে এটা, অর্থাৎ এই যে এই যে 2a এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, এরপর এটার সাথেও কি হবে, গুণ হবে। তাহলে এটার সাথেও গুণ করে দেওয়া আছে a ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে কি করব, এই অংশটা গুণ করব আর কি। এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এটা গুণ করে দিব। তো প্রথমে এটার সাথে কি হবে, এইটা গুণ, এবং তারপর হচ্ছে কি এইটা গুণ, এরপরে আবার এইটার সাথে কি হবে, এই অংশটা গুণ হবে, তারপরে কি এই অংশটা গুণ হবে। তো এই গুণগুলো আপনারা স্বাভাবিক নিয়মের গুণ, এগুলো আপনারা জানেন পারেন। তো এখানে দেখেন তাহলে গুণ করি, তাহলে 2h x cos থিটা এখানে আছে, এখানে কি আছে x, আচ্ছা এখানে দেখেন x sin থিটা, তাহলে এখানে একটা x আছে, এখানেও একটা কি আছে x আছে, তার মানে এই দুটা যদি গুণ করি তাহলে শুধু x স্কয়ার হবে। তাহলে কি হবে, এই যে 2টা আছে, 2টা কি ভাগ অবস্থায় আছে না, এই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তার মানে কি হবে 2, আর 1টা ভাগ, অর্থাৎ এরকম হবে, তার মানে কি 5 দুগুণে 10ই হয়। তো এই লাইনে আমরা কি করছি, এটাকে এই পাশে পার করে